তা মানুষ আপনাদের অনুসরণ করবে, ভোট দেবে, আপনাদেরকে মন্ত্রী বানাবে, আপনাদের কোনো আদর্শ নাই কেন? ওলি সাহেব তো জামাতের সাথে জোট করেছেন, ঠিক আছে, জোট করতেই পারেন। যদি আদর্শিক জোট না হয়, শুধু স্বার্থের জোট হয় ভোটের। এনসিপি এই ছেলেগুলোকে আমরা ফ্রেশ মনে করতাম যখন এরা এই গণঅভ্যুত্থানটা সংগঠিত করলো। এদের মধ্যে অনেকে আশার আলো দেখেছে, আমি নিজেও আশার আলো দেখেছিলাম যে আমাদের যে নষ্টামির যে রাজনীতি, নোংরামির যে রাজনীতি, দুর্নীতিবাজদের যে রাজনীতি, এই রাজনীতির বলয় থেকে বোধহয় আমরা এই জাতি বোধহয় নিস্তার পাবো এদের নেতৃত্বে এক সময়। নির্বাচন আসলে সাধারণত এই ধরনের ছুটাছুটি হয়েছে, আগেও হয়েছে, এখনও হয়, ভবিষ্যতে হয়তো হবে। এবার যেটা হচ্ছে এটা একেবারে মানে অনেকের ধারণার বাইরে। ওই আমরা সাধারণত ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল লিগের যখন সিজন আসতো তার আগে দল বদলের একটা প্রক্রিয়া সম্পন্ন হতো। কে কত টাকা দিলে কোন দলে যাবে, কে আবাহনী থেকে মোহামেডানে যাবে, কে মোহামেডান থেকে আবাহনীতে যাবে, দুই দলের থেকে বাদ পড়ে কে ব্রাদার্স ইউনিয়নে খেলবে, এরকম একটা প্রক্রিয়া ছিল। এবার সেরকম, যদিও কেউ কেউ সামাজিক মাধ্যমে এটাকে আরও নোংরা ভাষায় বলছে যে গাবতলীর হাটের সাথে তুলনা করছে। আমি ওইটা তুলনা করতে চাই না, যে বেচা কেনা হচ্ছে এরকম করতে চাই না। তবে এরশাদের আমলে এরকম ওই হর্স ট্রেডিং নামে একটা শব্দ চালু হয়েছিল, নিশ্চয়ই শরীফ ভাই তখন ছাত্রনেতা জানতেন। হর্স ট্রেডিং, রাজনৈতিক মাঠে হর্স ট্রেডিং, কেনা বেচা। এরশাদ কিনতেন, তখন এরশাদই কিনতেন সবাইকে। বিকালে এরশাদের বিরুদ্ধে বক্তৃতা দিল, রাত্রে দেখা গেল সে শপথ নিতে আছে 8টার খবরে। এরকম হয়েছে। এবার দেখেন, আমি সবচেয়ে অবাক হয়েছি যেটা, যিনি অত্যন্ত জোর গলায় বলছিলেন যে তারই পুশিংয়ে মানে ধাক্কায় বা তার অনুপ্রেরণায় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, মানে এরকম ভাব দেখাতেন যিনি, কর্নেল অলি আহমেদ অবসরপ্রাপ্ত। উনি জামায়াতের সাথে একেবারে মানে স্বীকৃত মুক্তিযুদ্ধবিরোধী আলবদরের দল, তার সাথে যোগ দিয়েছেন, জোট করেছেন। কোথায় যাব? আপনি যে বললেন আদর্শিক, যে কথা বলছে আদর্শিক জোট না এনসিপি। আমরা কয়েকদিন আগে তো মেজর আখতারুজ্জামান, আমি বলছি আসতেছি, আমি প্রথম যা শুরু করলাম। তো আদর্শ কোথায়? একটা ছবি হয়েছিল অনেকদিন আগে, 40-45 বছর আগে, নিজেরা হারায় খুঁজি। আমি এখন আদর্শ হারায় খুঁজি। কোথায় আছে আদর্শ? না, আদর্শ একটা সময় তো আপনি বিএনপির কথা আমি বলি বলছেন, জিয়া রহমানের কথা বলছেন, কিন্তু এক সময় তো জিয়া রহমানের দল বিএনপিও তো হচ্ছে জামাতের সাথে জোট করেছিল। হ্যাঁ, জোট করেছে। আমি বলি, এখন কথা হলো কি যে এই আদর্শ বিষয়টা আমি আদর্শ খুঁজে পাচ্ছি না। কর্নেল অলি আহমেদ, মেজর আক্তারের কথা বলতে চাই না, কারণ উনি এত প্রগল্ভ যে উনি ক্লাউনে পরিণত হয়েছেন। পলিটিক্যাল না, টোটালি নেশনের কাছে উনি একটা ক্লাউনে পরিণত হয়েছেন। কথাবার্তা, আচার আচরণ, হাঁটা চলা সব কিছুর বিনিময়ে উনি ক্লাউন হয়ে গেছেন। অনেক বাদ দেন। বিএলডিপি আর একটা এলডিপির আবার বি লাগিয়ে আর একটা এলডিপি হয়েছিল, শাহাদত হোসেন সেলিম। উনি বিএনপিতে ফেরত এসছেন। অলি সাহেব তো জামাতের সাথে জোট করেছেন, ঠিক আছে, জোট করতেই পারেন। যদি আদর্শিক জোট না হয়, শুধু স্বার্থের জোট হয় ভোটের, হতে পারে, করলেন। রেদওয়ান আহমেদ একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা। উনি আবার বিএনপি থেকে চলে গিয়েছিলেন কার সাথে? অলি সাহেবের সাথে। কবে? 26শে অক্টোবর স্যাফরন রেস্টুরেন্টে যেটা হয়েছিল, এরা সম্মেলন করে ডক্টর বি চৌধুরী, অলি আহমেদের সমন্বয়ে যে এলডিপি হলো সেদিন, সেখানে রেদওয়ান সাহেব, সেলিম সব এলডিপি করলেন। তারপরে 6 মাস যেতে না যেতেই বি চৌধুরী সাহেব আর অলি সাহেব ভাগ হয়ে গেলেন। অলি সাহেবের সাথে চলে গেলেন শাহাদত হোসেন সেলিম, মহাসচিব হলেন। এই রেদওয়ান ভাই মহাসচিব, উনি। সেটা কিছুদিন চললো। এরপর আবার এই সেলিম সাহেব অলি সাহেবের কাছ থেকে ভাগ হয়ে গেলেন। আব্দুল করিম আব্বাসীকে সভাপতি করে নিজে মহাসচিব হয়ে একটা এলডিপি করলেন, ওটার নাম দিলেন বিএলডিপি, বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টি। আদর্শ কোথায়? এই যে আজকে রেদওয়ান সাহেব পুনরায় বিএনপিতে ফিরত আসলেন, আমার প্রশ্ন, ওদিন গেছিলেন কেন বিএনপি থেকে? কেন গেলেন?
আসলেন যদি গেলেন কেন, আর গেলেন যদি তবে আসলেন কেন আবার? নিশ্চয়ই Why? রাজনৈতিক হিসাব নিকাশ আছে। আচ্ছা, সেলিমের ব্যাপারে ওই কথাই বলবো আমি। যদি বিএনপিতেই ফেরত আসবেন আবার একটা এমপি পদের জন্য, তাহলে বিএনপি ছেড়েছিলেন কেন আপনারা? আপনি মিনিমাম তো লজ্জা শরম লাগবেন। আরে সামাজিকভাবে এক মহিলা যদি স্বামীর ঘর ছেড়ে একবার চলে যায়, সহজে আর আসে না, তালাক না হওয়া পর্যন্ত, তালাক হওয়ার আগ পর্যন্ত আর আসে না। যদি তালাক হয়ে যায় তাহলে তার আসেই না, তারপর আর আসে না, লজ্জা পায় যে আবার যাবো। আর আপনাদের এই লজ্জাটুকু নাই। আপনারা রাজনীতি করেন, আপনারা মানুষের কাছে এক একজন নেতা, তা মানুষ আপনাদের অনুসরণ করবে, ভোট দেবে, আপনাদেরকে মন্ত্রী বানাবে, আপনাদের কোনো আদর্শ নাই। কোথায় আপনি আপনাদের আদর্শ? সিনিয়র রাজনীতিবিদদের সম্পর্কে বললেন, আজকে আমরা যেটি আমি নাহিদ বলিনি। ইসলামের কাছ থেকে এই যেটি শেষ হয়নি শুনলাম, এখনো। আদর্শিক কোনো ঐক্য না, যেটি আজকে জামাতের সাথে জামাতের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন, এটি একটি নির্বাচনী সমঝোতা, এটাকে কি বলবেন? দেখুন, কবি গোলাম মোস্তার বোধহয় একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, যে একটা মাঠের ঢেলাকে উনি হাতে নিয়ে বলছে, তোমার এত সুঘ্রাণ কেন, তোমার এখানে সুঘ্রাণ কেন? আমি ফুলের বাগানে ছিলাম, মানে ফুলের যে সুবাস ওটা আমার শরীরে লেগেছে, এই জন্য আমার শরীরেও ফুলের ঘ্রাণ পাচ্ছেন আপনি। বোধহয় কবি গোলাম মোস্তফার কবিতাই হবে। এনসিপি এই ছেলেগুলোকে আমরা ফ্রেশ মনে করতাম যখন এরা এই গণভ্যুত্থানটা সংগঠিত করলো। এদের মধ্যে অনেকে আশার আলো দেখেছে, আমি নিজেও আশার আলো দেখেছিলাম যে আমাদের যে নষ্টামির যে রাজনীতি, নোংরামির যে রাজনীতি, দুর্নীতিবাজদের যে রাজনীতি, এই রাজনীতির বলয় থেকে বোধহয় আমরা এই জাতি বোধহয় নিস্তার পাবো এদের নেতৃত্বে। এক সময় দেখলাম এরা ফুলের সুবাস পায় নাই, এরা পেয়েছে নর্দমার গন্ধ। তারাও নষ্ট হয়ে গেছে, তারাও নষ্ট হয়ে গেছে। যদিও জামায়াতের নেতা, একজন নেতার ভাষ্য অনুযায়ী এরা তাদেরই সন্তান, বলেছিল পিতার চাইতে বড় হলো না। একবার গোলাম পরোয়ার বলেছেন। জামাতের সমালোচনা করছিল, তাই বলছিল পিতার চাইতে বেশি বড় হওয়ার চেষ্টা করলো। তার মানে জামায়াত হলো এই এনসিপির এই ছেলে পেলেগুলো যারা আছে, যারা হাসিনা পতনের আন্দোলন করছে, সব হলো জামাতের সন্তান। তো সন্তান এরা মিলে গেছে জামায়াতের সাথে, অবাক হওয়ার কিছু নাই, এটা কোনো মিরাকেল ঘটনা না। কিন্তু আদর্শিক সমঝোতা হয়, আদর্শিক কোনো জোটটা, অনেক ধন্যবাদ। সমঝোতা, এই যে সমঝোতাটা, এটা হলো পুরা স্বার্থের ধন্যবাদ সমঝোতা। জনাব মহিউদ্দিন খান মোহন।